প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ এর বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো অনুষ্ঠান আমরা সাম্প্রতিক সময়ে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। সপ্তাহে দুদিন এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। দর্শক, আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে, ছাত্র গণ অভ্যুত্থান, নতুন সরকার ও জনপ্রত্যাশা এই শিরোনামে। এবং আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের আমন্ত্রণ, স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পরিচিত মুখ, টকশের খুবই চেনা মুখ এবং সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকছেন আরেকজন অতিথি অ্যাডভোকেট নুরুল আজহার, উপদেষ্টা জাতীয় পার্টি। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আপনারাও আমাদের সাথে আলোচনায় সংযুক্ত থাকবেন, আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আমরা আজকের বিষয়ে আপনাদের মতামত এবং প্রশ্ন নিয়েও আলোচনা করতে চাই। দর্শক, আবারও সকলকে স্বাগত জানিয়ে স্টুডিও অতিথির কাছে আসতেছি, আজকের বিষয়ে সূত্রপাত করতে চাই। জনাব আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। যে আমরা দেখলাম যে বাংলাদেশের একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো, যে ছাত্র জনগণের যে আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন আমরা দেখলাম, এবং তিনি দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা এর মুহূর্তে দেখছি যে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসেছে, যেটি আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, যে সেই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, এবং সেই সাথে বড় করে যে দাবিটি এসেছে যে রাষ্ট্র সংস্কার করবে। কারণ দীর্ঘ সময়ে আমাদের রাজনৈতিক যে সরকারগুলো ছিল, তারা নিজেদের স্বার্থে শাসন প্রশাসন পরিচালনা করেছে, তারা জবাবদিহিতা সুশাসন নিশ্চিত করেনি। ফলে এই যে জমে থাকা কাজ, সেটি এই সরকার করতে চায়। কিন্তু আমরা দেখেছি একই সাথে অপরাপর রাজনৈতিক দলগুলো আমাদের আওয়ামী লীগকে এখন সক্রিয় হতে দেখিনি, কারণ তারা একটা সংকটের মধ্যে আছে। কিন্তু বিএনপি, জামাত সহ অপরাপর রাজনৈতিক দলগুলো তারাও মাঠে আমরা বেশ সক্রিয় দেখেছি। তারা নানা রকম সমাবেশ করছে, জনসংযোগ করছে। তারা চাচ্ছে যে অনতিবিলম্বে নির্বাচন এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পথে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। ঠিক এই পরিস্থিতিতে আমরা নানা রকম বিতর্ক শুনছি যে বর্তমান সরকার কতদিন পর্যন্ত থাকবে, এবং মূলত এই সরকারের সামনে যে গুরুত্বপূর্ণ কাজগুলো কি, সেটি নিয়ে আমরা নানা রকম কথাবার্তা দেখছি, নানা মনের নানা মত, সবকিছু মিলে। প্রথমত আপনার কাছে জানতে চাই, বর্তমানে পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, যে তত্ত্বাবধায়ক সরকার এলো, কিন্তু এই সরকার এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে পারবে, এবং তাদের যে ঘোষিত যে সংস্কার বা যে নীতিগত উদ্যোগ, সেটা কতটা এগিয়ে নিতে পারবে, এবং রাজনৈতিক দলগুলোর থেকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নের শাখা প্রশাখা এত বলছেন, অনেক সময় বলতে হবে, আমি পরে বলবো। আমি মূল কথা হচ্ছে যে ছাত্রদের শেষে এক দফার যে আন্দোলনে যায়, সেখানে বলে মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার এক দফা হলো সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। এটার মূল যদি এক কথায় প্রকাশ করতে চাই, তারা একটা মানবিক দেশ, আইনের শাসন সুশাসন থাকবে এমন একটা দেশ তারা দেখতে চায়, বিশেষ করে ছাত্ররা। আমরাও চাই। এখন এইটার ব্যাখ্যা দিতে গেলে অনেক ব্যাপার। ফ্যাসিবাদ বাদ দেন, আপনার সুশাসন এবং আইনের শাসন যদি করতে চান, তাহলে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমন মানে অবস্থায় চলে গেছে, এটাতে সংস্কার ছাড়া, অর্থাৎ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে, ওই জায়গায় নিয়ে যেতে হবে। যেমন ধরেন, আমেরিকাতে বিচারপতি নিয়োগ করে যে পার্টি যেতে, ডেমোক্রেট হোক আর ফেডারেল গভর্নমেন্ট হোক, তা যেই যেতে, তাদের পার্টির থেকে আপনার বিচারপতি নিয়োগ দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখেন, একটা উদাহরণ দেখি, বাইডেনের ছেলে, সে মাদকাসক্ত ছিল, এই জন্য তার মামলা হয়েছে, তার সম্ভবত 10 বছরের জেল হতে পারে। বাইডেন কিন্তু ইতিমধ্যেই বলছে যে কিছু করার নাই, সে অপরাধ করলে তো তার সাজা হবেই। হ্যাঁ, আবার তারই মনোনীত বিচারপতি, তাকে কিন্তু প্রেসিডেন্ট তাকে ছাড়ছে না। দেশটাকে আকাঙ্ক্ষা হচ্ছে ওই জায়গায় নিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের সে রাষ্ট্রপ্রধান হোক, সরকার প্রধান হোক, তার ছেলেও যদি অপরাধ করে, তারও বিচারের আওতায় আনতে হবে। এবং বিচারপতিরা ওইটাই হবে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বা অপোজিশন যত বড় মানুষই হোক, তার ছেলে বা সে নিজে অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা যাবে। তাহলেই বলা যাবে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সেটা আমাদের দেশে আজকেও দেখেন, ছাত্ররা যে ওই অ্যাপিলেট ডিভিশনের জাজদের ঘেরাও করছে, তারা আজকে পদত্যাগ করছে। তারা মনে করছে যে এদের দ্বারা এটা সম্ভব না, কারণ তারা অনুগত। তাদের অনেক ব্যাখ্যা দিয়ে বলছে এরা অনুগত, তারা নিরপেক্ষ একটা বিচার বিভাগ চায়। বিচার বিভাগ চায়। তারপরে ধরেন
আপনার যদি সুশাসন সুশাসন কি প্রথম প্রথম আমার কাছে যেটা মনে হয় যে দুর্নীতিকে প্রত্যেকটা পর্যায়ে দেখি, একদম অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, এসবগুলোই তো। তো এসবগুলো একদিন স্থায়ী হবে। এটা হচ্ছে আমরা ছোটবেলায় ধরেন পাকিস্তান আমলে দেখেছি মানুষের গায়ে জামা ছিল না, একটা গেঞ্জি ছিঁড়ে যেতে পারে ঘাড়ের উপরে পড়তে, কিন্তু প্যান্ট স্যান্ডেল হয়তো টায়ারের স্যান্ডেল পরছে হাতে নিত যে ওটা নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষের এত দুঃখ, এত লুটপাটের চিন্তা, এত অশান্তি এত তো ছিল না। কিন্তু এখন হয়েছে কি মানুষগুলো সব আত্মকেন্দ্রিক হয়ে গেছে এবং বৈষয়িক হয়ে গেছে, যার ফলে যেভাবে পারে আগে অর্থ সম্পদের বিত্ত বৈভবের মালিক হতে চায়। এই জন্য মানুষের কিন্তু প্রশ্নটা যে আমাদের সমাজের যে সকল মানুষের মনস্তত্ত্বে যদি এই দুর্নীতি থাকে, তাদের মধ্যে যদি নিজস্ব নীতি না থাকে, মূল্যবোধ না থাকে, তাহলে কোন একটি শাসকের জন্য বা সরকারে গিয়ে সেটিকে তারা সহজেই পরিবর্তন করতে পারবে সে ব্যবস্থা? এই জন্যই বলছি যদি একটা সরকার ব্যবস্থা হচ্ছে এটা ক্রোনোলজিকে এই সরকার থাকবে আর এক সরকার আসবে, কিন্তু জাতীয় যে ইস্যুগুলি এই ইস্যুগুলিতে একমত থাকতে হবে। একমাত্র আমাদের দুর্ভাগ্য একটা সরকার ক্ষমতায় গেলে অন্য আগের সরকার যে আছে যা প্রোগ্রাম সব বাতিল। জি আজিজ ভাই, আমরা আসবো আলোচনা, অন্য প্রসঙ্গগুলো ছোট করে আলোচনা করব। আলোচনা বলছে যে এটি অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন থাকবে এ নিয়ে একটা বিতর্ক চলছে। আমরা রাজনৈতিক দলগুলো যারা আসলে মনে করছেন যে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারেন বা তারা ক্ষমতা রাজনীতি করেন, তারা তো চাইছে যে যত দ্রুত সময় নির্বাচন, বা তারা বলে রাখছে, কিন্তু এক ধরনের সাধারণ মানুষের মধ্যে এই সরকারকে একটু সময় দিতে চায়। তো এইটি কি আপনি এক কথায় বলতে চাই যে আসলে কত বছর লাগতে পারে এই যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে বা এই কাজগুলো ফলপ্রসূভাবে করার ক্ষেত্রে? এখন ধরেন রাজনীতিবিদরা তো ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগও ছিল। ধীরে ধীরে আমরা অনেক সূচকে এগোচ্ছি, কিন্তু রাজনৈতিক সূচকে এগোতে পারছি না। এই জন্যই কিন্তু জনগণ মনে করে যে তৃতীয় একটা পক্ষ যেমন এখন আসছে, তারা এই রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার বলতে যে ধরেন রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করে, ওই জায়গাকে দেশটা নেওয়া। আর মনোজগতের যে পরিবর্তন, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে সবাই কালচারাল রেগুলেশন করে মনোজগতের পরিবর্তন আনবে। এটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস, যে দুর্নীতি করতে দেব না, এইভাবে সমাজকে তৈরি করা। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে মানুষ ওই জায়গায় ফিরবে। তো এটা একটা লং প্রসেস। এখন যদি বলেন যে এটা কয়দিন লাগবে, অনির্বাচিত সরকার একটি লং প্রসেসের রাষ্ট্রীয় কাঠামো থাকতে পারে কিনা সে যদি বলেন তাহলে তো এই যে আইনজীবী আছে উনি তো বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই নামে কোন সংবিধানে কোন সরকার নেই। কিন্তু একটা আছে ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের তাগিদে এটা এটা অ্যাপিলেট ডিভিশনে রায় দিতে হবে। অ্যাপিলেট ডিভিশনও কিন্তু একটা বলে দিছে যে সরকার বৈধ বলে দিছে। তো এই জন্য আমি বলছি যে সময়টা গণতন্ত্রের মতে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন, ধরেন ওটাকে কেয়ারটেকারই ধরলাম, 3 মাস পরে ইলেকশন দিতে হবে, রাজনৈতিক দলগুলো ওই জায়গায় আছে। আর এই সরকার বলতেছে যে না, রাষ্ট্র কাঠামো মেরামত করে তারপরে এইগুলো প্রতিষ্ঠা করে ছাড়বো। ইট উইল টেক টাইম, সময় নিতে হবে। আমরা এখন আসলে কি হবে আমরা জানি না, তবে আমরা দেখছি যে দু ধরনের মতামত আছে এবং তার পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি আছে। আসতে চাই জনাব নুরুল আজহার, আপনাকে স্বাগত জানাই আয়োজনে। যে আমরা দেখছিলাম যে এক ধরনের সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন ঘটলো, এবং আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনজীবনে নানা রকম আকাঙ্ক্ষা জাগ্রত হলো, এবং এই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র মানুষের আমরা দেখলাম যে প্রাণহানি, হতাহতের ঘটনা। এবং আসলে এই যে বরং যে সরকার এসছে সেটি হচ্ছে ছাত্রদের বা জনগণের আন্দোলনের ফসল হিসেবে এসছে। ফলে অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকার একটা পার্থক্য আছে। রাষ্ট্রের মৌলনীতির প্রশ্নে এই সরকার ক্ষমতা গ্রহণ মানে সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকে মনে করছেন, কারণ জনগণ একভাবে নির্বাচিত না হলেও ম্যান্ডেট এই সরকারকে দিয়েছে, জনগণের ম্যান্ডেট আছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা আপনাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, যে এই সরকারকে আসলে কি কি কাজ করা উচিত এবং কতদিনের মধ্যে নির্বাচন দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে, মিলিয়ন টিভি দর্শকবৃন্দকে ধন্যবাদ, সালাম। আমার সাথে বিশিষ্ট আলোচক আমার ভাইজান আছেন, অনেকদিন পরে পাইছি ওনারে, আজিজ ভাই, এবং আপনাকে তার সাথে শুভেচ্ছা সালাম দিয়ে শুরু করতেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এই জন্য যে গণ অভ্যুত্থান কেন হলো।
এটা আমাদের চিন্তা করি। 53 বছর পরে আজকে সাবালক নাবালক ছাত্র ছাত্রী যেভাবে মহিলারা বোরকা পরে পর্যন্ত নেমে গেছে যে দেশ বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। তাইলে আমরা এই যে বর্তমান সরকার যতগুলি কথা বলছে উন্নয়নের চূড়ান্ত ধারায়, এখন গণতন্ত্রের দরকার নেই, আগে উন্নয়ন। তো উন্নয়ন করতে গিয়ে উনি তো সব দিকে হারাইলো। আজকে যদি উনি সুষ্ঠুভাবে একটা বিরোধী দল গঠন করতে পারতো, বিএনপি হোক, যেই দলই হোক, সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তরিত 1 বছর উনি থাকতো, উনি দেখতো, ওইগুলি সবকিছু স্বার্থের জন্য করা হয়েছে। আমি একটু পিছনে যাইতে চাই 1 মিনিটের জন্য। আপনি দেখবেন 111 আমাদের কি শিক্ষা দিল? কোনো শিক্ষা দেয় না। এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, গণ অভ্যুত্থান হইলো, আমরা কি শিক্ষা পাবো রাজনীতিবিদরা? আজকে যে গণ অভ্যুত্থান হয়েছে এতে রাজনীতিবিদদের কোনো কৃতিত্ব নাই আমি মনে করি। বহু বিরোধী দল 1000 লোকও জমায়েত করতে পারে না। 1000 লোক জমায়েত করলে বর্তমান সরকার 500 লোককে রাত্রে অ্যারেস্ট করে ফেলে। মানুষ ভয় ভীতির মধ্যে ছিল। মানুষ কোনো তার নিজের ভাষা ব্যক্ত করতে পারত না। একটা স্বাধীন রাষ্ট্রে, যে রাষ্ট্র পৃথিবীর একমাত্র রাষ্ট্র, পৃথিবীর ভাষার জন্য রক্ত, স্বাধীনতার জন্য রক্ত এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করার পরও এখনো কেন রক্ত ঝরবে এইভাবে? কতগুলি নিষ্প্রাণ ঝরে গেল যারা ভবিষ্যতে এই রাষ্ট্রের সম্পদ ছিল, বিশাল বড় রাষ্ট্র জনগণের, এবং পৃথিবী তারা উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচিতি দান করতে পারতো। সেই জিনিসগুলো আমরা একের পর এক নষ্ট করতেছি। তারপরে মনে করেন যে এখন যে জিনিসটা যে 111 এর সময় যেটা হইলো, সেইখানে দেখা গেল যে বহু গাড়ি ইয়ে হয়েছে, দামি দামি গাড়ি আপনার রাস্তায় ফেলে রাখে। এখনো আপনার পুরাতন রমনা থানায় দেখবেন পুরাতন সেই গাড়িগুলি রয়ে গেছে। কিন্তু আমাদের কি শিক্ষা হয়েছে? টাকা পয়সা ফালায় জানটা নিয়ে তারা ভাগছিল 111। আজকে যে পরিস্থিতি হয়েছে যদি 111 একই হতো, কিন্তু আমরা পরিবর্তনটা কোথায় দেখলাম? পরবর্তী সরকার আইসা উনি যেভাবে উনি রাস্তা করছে যে উনি ছাড়া আর কেউ এই দেশে শাসন করতে পারবে না। তারপরে আপনি আসেন যে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের বিচারপতিদের যে আপনার অবসর ছিল 60 বছর, সেইটা তখনকার তৎকালীন মন্ত্রী, আমি বলতে চাই না, আপনারা ভালো করে জানেন। তখনকার যেই ইয়ে ছিল 3 বার সেটা রদবদলে ওনাদের 67 বছর নিয়েছে। কারণ ওই প্রধান বিচারপতি যদি ওই মেয়াদের মধ্যে থাকে তাইলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। উনার লোক যদি থাকে তাইলে উনি ক্ষমতা যাইতে পারবেন। আজকে দেখেন, আমি বলতে চাই না যে আমাদের দেশে তো এরকম বহুত কিছু করছেন, কিন্তু ক্ষমতা কি টিকতে পারছেন আপনারা? আল্লাহ পাকের একটা, আমরা মুসলমান হিসাবে স্বীকার করতে হয় যে আল্লাহর একটা বিচার আছে, সেই বিচারই আমরা দেখলাম। তার পাশে দেখলাম যে আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে গেছে, বিভিন্নভাবে মানুষ আন্দোলন করে এটা ফিরিয়ে আনছে। আজকে দেখেন আজহার ভাই, যে আমি জুডিশিয়াল, আপনার আলোচনার সাথে একটু যোগ করতে চাই, আমার জানার আগ্রহ যে আপনি বলেছেন যে 71-এ আমরা কিন্তু 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 9 মাস সশস্ত্র সংগ্রাম করে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। তখন কিন্তু মানুষের একজন আকাঙ্ক্ষা নির্মিত হয়েছিল, এই স্বাধীন দেশে তারা মাথা উঁচু করে দাঁড়াবে, তাদের অধিকার পাবে, গণতন্ত্র বিকশিত হবে। আমরা দেখেছি যে সেটি কিন্তু হয়নি। পরবর্তী সময় নানা রকম আমাদের রাজনৈতিক পরিবর্তন দেখেছি, সামরিক শাসক আবার এসে ক্ষমতায়। আমরা 90-এর এক ধরনের গণঅভ্যুত্থান পরিবর্তন দেখেছি, সেখানেও কিন্তু এই যে ছাত্র জনতা অভ্যুত্থান চালিয়েছিল। আপনি জাতীয় পার্টি করেন, আমি জানি না সেটি আপনি কিভাবে স্বীকৃত করবেন। আপনি 111-এর কথা বলছেন, নিকট অতীতের যে আন্দোলন, সেখানেও জনতা অংশগ্রহণ করেছিল। যে পরিবর্তন কিন্তু আমরা দেখিনি। কিন্তু এবারের মানে অনেকে মনে করছেন যে না, এবারে যে আন্দোলনটি, এটি আন্দোলনের যে ব্যাপকতা বা এখানে যে অংশগ্রহণ বা যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন হবে একভাবে। আমরা তো নতুন সরকার সেই ধরনের নানা রকম প্রতিশ্রুতি বাস্তবায়নের করবার অঙ্গীকার বলতে দেখছি। ফলে আপনি কতটা আশাবাদী যে এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বা পরিবর্তন হওয়া দরকার, যেটা রাজনৈতিক সরকারগুলো পারেনি, এই সরকার সেটা করবে? জি, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর প্রশ্ন এবং আংশিক উত্তর আছে। আমি মনে করি অবশ্যই উনারা চেষ্টা করে, উনারা মানুষ। উনারা যদি ইতিহাস থেকে শিক্ষা নেয় যে 53 বছর হয়েছে, আজকে একটা কোন পরিস্থিতিতে উনার দায়িত্ব, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিচ্ছে। উনারা, আমি মনে করি সবকিছু সংস্কার করে বাইরে আসা উচিত। যেমন মনে করেন যে একই ব্যক্তি যে প্রধানমন্ত্রী হবে, সে আপনার সংসদের নেতা হতে পারবে না, এবং সে তার পার্টির প্রধান হইতে পারবে না। তারপরে পাশাপাশি 2 বার এমপি হলে 3য় বার এমপির কোনো প্রয়োজন নাই আমাদের দেশে, সেই লোকটারে ওই সুযোগ দেওয়া যাবে না। বিভিন্ন জিনিসগুলি সংযোজন বিযোজন করে এই জিনিসগুলো যে সূক্ষ্মাণুভাবে, তখন মানুষ সচেতন হয়ে যাবে। এবং এইখানে এমন কিছু কাজ করতে হবে যে এই যে আপনার সংস্কার শুধু না, শুধু এইটা না, আপনার সংস্কার করতে হবে সবকিছুর মধ্যে। আপনার শিক্ষা, যাতায়াত, তারপরে স্বাস্থ্য, যতগুলি আমাদের আছে 44টা প্রায় মন্ত্রণালয় আছে, সবগুলিতে আপনার অপকর্ম এবং নৈরাজ্য এবং ধ্বংসাত্মক কাজ হতে শুরু করে অপকর্ম হইতে দুর্নীতিতে ছেয়ে গেছে সবকিছু। এগুলিতে একটু সময় তো অবশ্যই দিতে হবে। আপনি মনে করেন ডক্টর ইউনূস সাহেবের প্রচুর আপনার জনপ্রিয়তা আছে, আছে। আমরা যদি রাষ্ট্রের তো 53 বছর রাজনীতিবিদদের দেখলাম, সেইখানে যদি আমরা ওনারা একটু সময় দেই, সেটা সমস্যা কোথায়? কারণ ওনাদের খেলা তো দেখছি। আপনি যেটা বলছিলেন যে স্বৈরশাসক আসছে, স্বৈরশাসক কেন আসবে? এই তো ব্যর্থতা রাজনীতিবিদ।
আজকে দেখেন আর্মি নামাতে কিন্তু দেশ স্বাধীন হয়ে গেল। সেই আর্মি কি করতেছে, আপনার থানা কন্ট্রোল করতেছে, রোড ঘাট কন্ট্রোল করতেছে, মানুষের সম্পত্তি জানমাল। যখনই আর্মি এই সেনাবাহিনী যখন ক্ষমতায় এসে কিছুদিন দেশ পরিচালনা করে, তখন তাদের ট্যাগ লাগাই দেন আপনারা, আমরা লাগাই দিই কি স্বৈরাচার। কি সুন্দর শব্দটা লাগাই দিই। এই যে ওনারা আসাতেই কিন্তু আজকে আপনার রক্ষা পেয়েছে। যে হারে ডাকাতি বাড়ছে, সেগুন বাগিচা পর্যন্ত কালকে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেনাবাহিনী সেখানে আসা এখানে ব্যবস্থা করছে। একটা টিভির চ্যানেলে পর্যন্ত ডাকাতি হয়েছে, সেইখানে সেনাবাহিনী এসে সেটা রক্ষা করছে। তাইলে সেনাবাহিনী তো বিচ্ছিন্ন কিছু না আমাদেরকে থেকে। আমরা কেন ওনারা এই ভাষাটা ব্যবহার করি যে স্বৈরাচার বা অন্য কোনো কিছু বলে তাদের বিভিন্ন ধরনের টিচ করা হয়। যাই হোক, আমি বলতে চাই যে এই সরকার যথেষ্ট সময় যদি চায় এবং সময় দেওয়া উচিত। নির্বাচনের জন্য হাই হুতাশ করে লাভ নাই। এই নির্বাচন বহুত হয়েছে, এই পর্যন্ত বহু নির্বাচন দেখছি, মানুষের জনকল্যাণে কিছু আগে নাই। মনে করি আমি রাজনীতিবিদদের, ওনারা এই পর্যন্ত যে কাজগুলি করবেন সংস্কার, এই সংস্কারের মধ্যে আমরা আমাদের নিজেদের মানসিকতা, চরিত্র, স্বভাব এবং দেশপ্রেমগুলি যে আমরা ভিতরে আমাদের আত্মার ভিতরে ঢুকাইতে পারি, সেই সময়টা নিয়ে আমরা কাজ করি, এবং ভিতরে অর্থ পাচার না করি, দেশের কল্যাণে নিজের দেশপ্রেম আমাদের ভিতর থাকুক। বিদেশে যারা পড়াশোনা করে ওইসব ছেলে মেয়েদের ফিরে আনি, টাকা যেগুলি পাচার হয়েছে সেগুলি ফিরে আনি। এই জিনিসগুলি রাজনীতিবিদরা এর মধ্যে সম্পন্ন করবে। আমলা মন্ত্রী হতে সব করে, তারা তো রাজনীতির একটা পার্ট, এদের সবাই এই কাজে আত্মনিয়োগ করা বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আজ হবে আমরা আলোচনায় আসবো, আবার আপনাকে সংযুক্ত করবো, আপনি সাথে থাকুন। আজ ভাই আপনার কাছে আসতে চাই যে আমরা এই সরকারের আমরা যেটা হচ্ছে যে আন্দোলনের যে একটি প্রত্যয়, সেটি একটু আবারও বলি। তারা বলছে যে গত সরকার ফ্যাসিবাদী ছিল এবং তারা ফ্যাসিবাদী শাসনতন্ত্র কায়েম করেছে, ফলে এমন একটি পরিবর্তন তারা চায় যে ব্যক্তির পরিবর্তন না, বা এক দল গিয়ে আরেক দলকে ক্ষমতাসীন করা না, তারা পুরো প্রক্রিয়াটা, ফ্যাসিবাদী প্রক্রিয়াটার পরিবর্তন চায়, যে কারণে রাষ্ট্র সংস্কারের প্রশ্নগুলি এসছে। তো এটিতে একটা ব্যাপকতর কাজ, অনেক বড় বৃহৎ স্কেলে কাজটা করতে হবে। আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে 17-20 যে তত্ত্বাবধায়ক সরকার, সেখানে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কিন্তু তার যে রাজনীতি করার অভিজ্ঞতা নেই। অনেকে বলছেন যে তিনি বাংলাদেশের রাজনীতির যে মারপ্যাচ, বাংলাদেশের রাজনীতির যে জটিল আবর্ত, সেটিকে কতটা মোকাবেলা করে এটা করতে পারবেন। তো সেই জায়গাটিতে আপনি কি মনে করছেন যে এটা একটা অরাজনৈতিক সরকার সম্পূর্ণভাবে, যদি আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু এই অরাজনৈতিক সরকার আসলে কতটা এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সফল হবে? দেখেন, আমি আমাদের দেশে যারা ধরেন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হয়েছে, একজনের তো অভিজ্ঞতা ছিল না। ধরেন জিয়াউর রহমান বলেন, তিনি আর্মির থেকে এসছেন, এরশাদ সাহেব বলেন আর্মির থেকে এসছে, বেগম খালেদা জিয়া বলেন গৃহবধূর থেকে আসছে, শেখ হাসিনা বলেন তিনি ছাত্র জীবনে কিছু পলিটিক্স হয়েছে, সেও বিদেশে ছিল, সে এসে হাল ধরছে। কিন্তু ব্যাপারটা হলো যে একটা মানুষের ভিতরে যদি অনেস্টি থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে এবং সাংগঠনিক কিছু ইন্টালেক্ট থাকে, সে ভালো করতে পারবে। এখন মুশকিল হচ্ছে যে, ধরেন মুশকিল বলবো না, ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনটা এক ধরনের, উনি জীবনটাকে এনজিও লাইনে কিন্তু বিল্ড আপ করেছে। তিনি প্রফেসর ছিল আগে চিটাগাং ইউনিভার্সিটি, এরপরে কিন্তু এই লাইনে। এখন পলিটিক্স এবং এনজিওর কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। এখন এই যে সন্তানরা আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছেলে কিন্তু ত্যাগ করা হবে, এরাই হচ্ছে প্রেশার গ্রুপ। এখন এদেরকে অবুঝ বললে হবে না। অনেকগুলো নাম তারা সমাজে আন্দোলন করতে গিয়ে তারা চিন্তা করেছে, তারাও কিন্তু হয়তো তারা পরামর্শ নেয় অথবা নিজেরাও চিন্তা করে বের করে যে এই ব্যক্তি থাকলে এই কাজ করা যাবে না। আর্মির ভিতরে ধরেন আর্মি চিফ আছেন, তিনি আগে যেটা ছিল এই আর্মিও কিন্তু রিসাফল করেছে, এখানে যে প্রতিবন্ধকতা তিনি কিন্তু ওগুলো সরানোর চেষ্টা করছেন। তো এটাতে হয়তো সময় লাগবে, কারণ হচ্ছে যে ধরেন এই যে বিচারপতিরা রিজাইন করলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর সব রিজাইন করছে। হ্যাঁ, তো বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানে যদি আদর্শ এবং সৎ লোকগুলো বসাইতে পারে, হ্যাঁ, ধরেন আমি একটু কিন্তু বিপরীতে যদি হয় যে আমরা দেখি যে ধরেন যে এখান দলীয় সরকার ছিল বা দলের অনুগত প্রশাসন ছিল, তাদের জায়গায় আবার পরিবর্তন হয়ে অন্য কোনো দল বা অন্য কোনো ব্যক্তিদের যদি সেখানে আসে, তাহলে তো আসলে কতটা কাজ হবে। আমরা বিভিন্ন জায়গায় যে পাল্টা দখলের কথা শুনতেছি, যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, কেউ ইচ্ছে করে নাম প্লেট খুলে আবার নিজেদের নাম লাগাচ্ছে, এই ধরনের খবর আসতেছে। এই গত কয়েকদিনে আসলে
আপনি কতটা দেখছেন যে মানুষের নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে, যে বিভিন্ন জায়গায় আমরা ডাকাতির ঘটনা দেখছি, ঢাকা শহরের আমাদের সংখ্যালঘুদের উপরে নানা জায়গায় আক্রমণ চালানো হয়েছে, তার কতগুলো ছবি এবং আমরা খবর পাচ্ছি। বলে এই মানে বর্তমান সরকার আসলে এটি নিশ্চয় সামনে কতটা হবে সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে কতটা করতে পারবে, কারণ যদি সরকার তো নিজস্ব প্রশাসন তার হাতে নেই। ঠিক আছে, এটা এমন একটি আন্দোলন হয়েছে, এটাকে কেউ বলে যে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, কেউ বলেছে একটা বিপ্লব হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো একটা বিপ্লব বা একটা যদি এরকম আন্দোলন হয়, অর্থাৎ ফেসিবাদের যদি পরিবর্তন ঘটানো হয়, সেখানে কিন্তু সরকারের পরে, যেমন ধরেন আরব বসন্ত তিউনিসিয়া থেকে শুরু হয়, কিন্তু আরব দেশে ছড়িয়ে পড়ে, সেটাও কিন্তু আমাদের দেশের সাথে কিন্তু অনেকটা মিল আছে। বৈষম্য, বেকারত্ব, নানান কারণে, গণতন্ত্রের অভাব, ইত্যাদি ইত্যাদি। আরো বছর চূড়ান্ত ফল তো কিন্তু ভালো আসেনি। আমরা দেখেছি ভালো যে ফাইনালি মিশরে সেখানে সামরিক সিসি ক্ষমতা জিকে বসেছে। এই জায়গায় সন্দেহ। আমার কথা হচ্ছে যে এই যে রাষ্ট্র ব্যবস্থা যে সংস্কার, এটা তো জরুরি ভাবে দরকার, কারণ আমাদের রাষ্ট্র অর্গানগুলি কাজ করছে না, সব এক ব্যক্তির কাছে শাসন ব্যবস্থা পুরোটা ঘনীভূত হয়ে গেছে, তার চোখের ইশারায় চলতো। সুতরাং এখান থেকে গণতন্ত্র মানেই হচ্ছে বহু মতের কালেকটিভ লিডারশিপ, সোজা কথা। সেইটা আমাদের দেশে অ্যাবসেন্ট ছিল। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যে চলে গেলেন, ওনার ফ্যামিলির বাইরে কাউকে ইশারা দিয়েও গেলেন না, তারা তো বিপদে আছে। এখন তার পার্টির ভিতরেও তো তাকে নিয়ে এখন যে আস্থাটা ছিল, ঠিক উল্টোটা অনাস্থাটা তৈরি হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে রাজনীতিবিদরা মনে করে যে আমাকে সরকারে যেতে হবে, এবং সব সরকারই আমি দেখতেছি, আমরা দেখতে পাচ্ছি যে সরকার থাকলে এক শ্রেণীর সরকারের ভিতরেই থাকে, কর্মী টর্মী সমর্থক থাকে, তারা কিন্তু নানান লুটপাটের, আপনি যেটা বলছেন ঠিক, যে সরকার এই পরিবর্তন আসার ফলে অনেক জায়গায় কিন্তু অনেক রকম লুটপাট, দখল বাণিজ্য হচ্ছে, এটার খবর আছে। আমাদের বাসার পাশেই ডাকাতি হয়েছে, এটা মানলাম। কিন্তু যেটা বললেন সংখ্যালঘুদের, এইটা একদম মিথ্যা একটা অপপ্রচার। কারণ একজন পুলিশ হিন্দু মারা গেছে, পুলিশ মারা গেছে 200-র মতো, তো হিন্দু যদি 8%, ধরেন 6% যদি থাকে, 12 জন হিন্দু মারা যাওয়া, তাদের আবাসভূমিতে, ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিমা ভাঙচুরের ঘটনাগুলো আসছে। একজন নাগরিক হিন্দু মারা গেছে, আপনি যদি অনুপাত করেন, আমি বলছি অনুপাত, আপনার দেশে 13 কোটি লোক, কতজন ছাত্র মারা গেছে, কত জনগণ মারা গেছে, কত হকার মারা গেছে, কত লোক মারা গেছে, এর কোনো হিসাব নেই। তো সুতরাং এখন ধরেন 2টা লোক ঘটনাচক্রে মারা গেছে হিন্দু, ডেলিভারেটলি কেউ তো দখল করতে যায় নাই। এখন হচ্ছে কি, যে বাড়ি করতে গেছে, এখন যেমন এই সরকার পতনের পরে একটা আওয়ামী লীগের নেতাদের বা বাড়ির উপরে একটা আক্রমণ হয়েছে, এটা তো ধরেন বিএনপির তরফ থেকে, জাতীয় পার্টির তরফ থেকে, সরকারের পক্ষ থেকে, আর্মির পক্ষ থেকে, সবাই কিন্তু চেষ্টা করতেছে এটা দমন করতে, কিন্তু এরাই এত ক্রেজি, এদের কিন্তু মানানো যাচ্ছে না। মানা যায় হয়তো অনেক কন্ট্রোলে এসে গেছে, ধরেন থানা ছিল না, পুলিশ ছাড়া তো চলে না, যতই পুলিশ দুর্নীতি করুক না, কিন্তু পুলিশ তো লাগবে। এখন ছাত্ররা রাষ্ট্র পরিচালনার জন্য তো পুলিশ লাগবে, তো অলরেডি অর্ধেক স্টেশন ছোট আকারে হলেও চালু হয়েছে, এবং খুব আমার ধারণা 1 সপ্তাহের ভিতরে এটা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। পুলিশের প্রসঙ্গে যখন আপনি বলছেন যে পুলিশরা, আমরা দেখেছি যে আন্দোলনের পরে আমাদের থানাগুলোতে আক্রমণ হতে, অনেক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক সংখ্যাটা কম না, এবং পুলিশরা নিজের নিরাপত্তার জন্য আত্মগোপনে গেছে বা চলে গেছে। তো এই অবস্থায় পুলিশ বাহিনী যেহেতু আন্দোলনের মুখোমুখি ছিল, পুলিশ বাহিনী তারা গুলি করেছে ছাত্রদের উপরে, ফলে তাদের যে নৈতিক একটি অবস্থান সেটিও তো ক্ষুণ্ণ হয়েছে। ফলে এটিকে আপনি কিভাবে দেখছেন যে পুলিশ বাহিনী আবার তার যে নৈতিক একটা অবস্থানে জায়গা থেকে এসে কাজ করতে পারবে কতটুকু? এগুলা অনিয়ারে বলাটা উচিত না, তবুও বলি, প্রশ্ন করছেন, সরকারি চাকরির 25 বছর চাকরি হলে রিটায়ারমেন্ট করে দিতে পারে বৈধভাবে। তো ধরেন যারা হুকুমদাতা, এটাও তো একটা ডিসিপ্লিনারি ফোর্স। একটা সিপাই তো নিজে নিজে যা গুলি করে না, যখন তাকে অর্ডার দেয় তখন হয়তো সিপাই, পুলিশের সিপাই হয়তো গুলি মারে এইদিকে, লাগে যায় ওইদিকে, কথার কথা উদাহরণস্বরূপ বললাম। তাহলে যারা হুকুমদাতা, এগুলো কিন্তু এই ছাত্রদের কাছে লিস্ট আছে, সাংবাদিকদের ভিতরে কারা কারা দুর্বৃত্ত লিস্ট আছে, কিন্তু পুলিশটা শিকার হয়েছে, তারা তো সহিংসতা শিকার হয়েছে। আমি বলি সবচেয়ে বড় হচ্ছে, আমি বলি এনায়েতপুর, সিরাজগঞ্জে, সেটা আমার বাড়ির পাশে। এনায়েতপুরে এই স্টেশন থেকে এলোপাথারি গুলি করে
প্রায় 12-13 জন লোক মেরে ফেলছে, তখন গ্রাম বেশি এসে পিঠায় সব 14টা মেরে ফেলছে। কি করবে? লাস্ট মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন, তারপরেও পুলিশ ফায়ার করে। এত এগুলো কি অর্ডার দিচ্ছে? এগুলো তো গোলাম হয়ে গেছিল। এই জন্য তাদের আত্মশুদ্ধি চিন্তা করতে হবে। এখন বক্তব্য হচ্ছে এখন এটা কিভাবে সংগঠিত করা দরকার, থানাগুলোকে কার্যকর করা দরকার। আর্মি নিজে নামছে, থানাগুলোতে ডেকে ডেকে এনে আইজিপি বানানো হচ্ছে নতুন, সেও বলে দিচ্ছে তাদের সবাই জয়েন করতেছে। তার মধ্যে একটা নিরাপত্তাহীনতা আছে কিনা? নিরাপত্তাহীনতা আছে, যে থানা ঢুকে ঢুকে মারছে, তো নিরাপত্তাহীনতা, ভয়ই তো যাচ্ছে না পুলিশ। সেটিকে কিভাবে ফিরানো যায়? এই যে থানাগুলো যেটা ওপেন হয়েছে, প্রায় 50টা থানা ওপেন হয়েছে, তারা যদি নিরাপদে কাজ করতে পারে তাহলে অন্যরা, তারা তো চাকরি করে, তারাও আসবে, আসবে, উদাহরণ হবে। এটা একটু এই জন্য বলছে একটু সময় লাগবে, হুট করে হবে না। একটা যেখানে ধরেন পুলিশ ব্যবহার করছে সরকার, সেই পুলিশগুলো এলোপাতারি গুলি করে বাচ্চা কাচ্চা 6 তলা 3 তলা বাচ্চা কোলে এবারে মেরে ফেলছে। এই যে তাদের দুঃখ, আমার আপনার মতো তো সহ্য শক্তি তাদের নাই। তার পাশের বন্ধুটা মারা গেছে গুলি খায়, তার পাশেরটা, এই যে আমার বাসার সামনে লেখা আছে পানি নেবেন, পানি লাগবে কিনা, পানি লাগবে, একটা ছেলে পানি তাকে মেরে ফেলছে। তারা তো এটা তাদের কাছে ইতিহাস। সাইদ, রংপুরের সাইদ দাঁড়ায় আছে, হাতে একটা লাঠি ছিল, এই ছিল, মেরে ফেলছে গুলি করে। এইগুলো তো উদাহরণ, আইকনিক এগুলি। তো সুতরাং এই জন্য পুলিশের উপরে তো তাদের একটা ক্ষিপ্রতা, আন্দোলনের একটা পর্যায়ে তো চলে গেছে। এখন তো আমরা যেটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, প্রতিষ্ঠানগুলোতে কাজ শুরু করতে হবে এবং সেই সাথে রিফর্ম করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের এই যে জায়গাটি, এটা আসলে কিভাবে, কতদিন লাগতে পারে এটা পূরণ করার জন্য? 15 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে, এই রিক্রুটমেন্টটা একদম ব্লাড টেস্ট করে রিক্রুটমেন্ট হয়েছে, ওয়ান সাইডেড রিক্রুটমেন্ট। সুতরাং এই যে আপনার যদি ওই অর্গানাইজেশনের অন্তত মাথাগুলোর থেকে এই সব আইডেন্টিফাইড সরকারি, অন্তত তারা তো জনগণের কর্মচারী, সরকারি অন্যায় আদেশ মানার। ধন্যবাদ। আইডেন্টিফাই করতে গিয়ে যদি আবার অস্থিরতা তৈরি হয় প্রশাসনে, অথবা তাদের দক্ষ মানুষকে যদি বাদ দেওয়া হয়, তখন তো আরেক ধরনের সংকট হবে। দক্ষ মানুষ কি দক্ষ? তো ধরেন আইজিপি যেটা বাদ দিছে, সেও তো দক্ষ না, দক্ষ মানুষ না, কিন্তু সে একজন তো আর দক্ষ না, অনেক। সে তো এই যে কিলিং এর সাথে সে তো হুকুম দিছে, তাকে তো রাখা যাবে না। এরকমই যারা হুকুমদাতা, তারা চাকরি থেকে নিজের থেকে ছেড়ে গেলেই ভালো, তাহলে সরকারের দায়িত্ব পড়ে না, দেশটা অশান্ত হয় না। আর নাইলে ফাইনালি তো ফেজ ওয়াইজ হোক, আর যেভাবেই হোক পরিবর্তন হচ্ছে, পরিবর্তন তো আনতেই হবে। ধন্যবাদ আজ ভাই, আবারও আপনার কাছে আসবো। নুরুল আজহার, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। জি আজহার ভাই, আমরা দেখছি যে নানা রকম পরিবর্তন লক্ষ্য করছি, যে এক ধরনের আমরা রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, আপনি রাজনীতি করেন সরাসরি, সেখান থেকে একটু আপনি বলবেন যে রাজনৈতিক দলগুলো আসলে কতটা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। যে আমরা দেখলাম যে এই ধরনের এক ধরনের আন্দোলনের পর, সফল আন্দোলনের পর বিএনপি বড় রকম সমাবেশ করলো, তারা একটা তাদের শক্তি প্রদর্শন করলো, এবং বিএনপির আমরা বেশ উৎসাহিত দেখছি, তাদের নেতাকর্মীরা বেশ দারুণভাবে উজ্জীবিত। আপনি যদিও বলছেন যে এটি সাধারণ ছাত্ররা আন্দোলন করেছে, নিশ্চয়ই সাধারণ ছাত্র আন্দোলন করেছে, কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর যে সক্রিয়তা, বা তাদের যে সামনে তারা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বলছেন, তো এটি আসলে কতটুকু, আপনিও রাজনীতি করেন, জাতীয় পার্টি, আপনারাও তো নিশ্চয়ই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানতে পারিনি, কিন্তু সজীব ওয়াজেদ জয় তিনি এক ধরনের বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং তারা রাজনৈতিকভাবে এই প্রক্রিয়ার মধ্যে থাকতে চায়, এবং তারা একভাবে বিএনপির সহযোগিতা চেয়েছেন। অতীতের ভুল ভ্রান্তি ভুলে গিয়ে তারা একভাবে দাঁড়িয়ে তাদের যে নির্বাচন এবং ভোটাধিকার, সেটির কথা তারা স্মরণ করে দিচ্ছেন। তো এটিকে আপনি কিভাবে দেখছেন? মানে এই আয়োজনটাকে খুব বেশি তৎপর, সময়ের আগে কি তৎপর হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো? যে ধন্যবাদ আপনাকে, সুন্দর কথাটা লাস্টে বলছেন, তৎপরের আগে কি তৎপর হয়ে যাচ্ছে। এটাই আসলে মানে, এখন ওনারা 17 বছর শাসন করছে, আর এনারা 17 বছর পরে চাইতেছে নির্বাচন করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। ওনাদের ধৈর্য ধারণ করতে হবে, কারণ আর্টিকেল 106 যার ক্ষমতা বলে আজকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেইখানে কোনো সময়ের উল্লেখ নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় উল্লেখ ছিল সংবিধানে 90 দিনের মধ্যে আপনার নির্বাচন দিতে হবে। এইখানে এইটা নাই, ধৈর্য ধারণ করতে হবে, দেখতে হবে 53 বছর আমরা জনগণকে কি দিছি,
তারপরে আরো জনগণ যদি এবার খেপে তাহলে আমাদের পরিণতি কি হবে? যে ছাত্ররা একটা সামান্য একটা শব্দের জন্য আজকে আওয়ামী লীগ সরকারের পতন, সেটা হলো রাজাকার। এই শব্দটা যখনই উনারা ইউজ করছে, যে কঠোর রাজাকার, সরাসরি জড়িত রাজাকারে, তারা যদি নৌকা নিয়ে নির্বাচন করে তখন তারা হয়ে যায় মুক্তিযোদ্ধা। আবার আপনি যেমন বললেন যে একটু আগে আলোচনা হইতেছিল যে উনি আইসা কি উনি রাজনীতি করে না, কেউ মার পেটের থেকে শিখে আসে না, কিন্তু এই দেশে সবই সম্ভব। উনি প্রচুর পড়ালেখা করছেন, উনার আপনার মাইক্রো ক্রেডিট এইটা অর্থনীতির উপরে প্রচুর উনার অভিজ্ঞতা আছে, উনার ধ্যান ধারণা আছে, সবকিছু আছে। তার পাশে উনি পলিটিক্সের কয়েকটা সাবজেক্টও উনি পড়ালেখা করে করছেন। ইউনূস সাহেবের কথা আমি বলতেছি। সেই ক্ষেত্রে উনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, এই কারণে যে আমরা 74 জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইছি। তাইলে উনার সমস্যাটা কোথায় যে উনি অতএব আমি মনে করি যে দেশটা একটা স্থিতিশীল অবস্থা যাচ্ছে। সেনাবাহিনীর এখানে প্রশংসার দাবিদার প্রথম, যেহেতু সেনাবাহিনী তখন এই এত কিছু হওয়ার পরে সেনাবাহিনী কিন্তু মাঠে ছিলেন। আজকে দেখেন আওয়ামী লীগ এত বড় দল, এত সাপোর্ট, আজকে প্রাইম মিনিস্টারের কয়েকটা রুম একটু জায়গা কি ওনারা দখলে রাখতে পারলো না? উনারা ভাইয়া কোথায় গেল? আজকে কোথায় ছাত্রলীগ, কোথায় যুবলীগ, কোথায় উত্তর দক্ষিণ, কোথায় কৃষক লীগ, কোথায় শ্রমিক লীগ, কোথায় মৎস্য লীগ, কোথায় আউয়াল লীগ, বাচ্চু লীগ? কই কোনো লীগই নাই, এক লীগও নাই। আপনার আওয়ামী লীগ 17 বছরে 17,000 বিভিন্ন কমিটি হয়েছে। আমি একটু ভাই আপনি একটু প্রশ্ন রাখতে চাই যে আপনারা তো জাতীয় পার্টি করেছেন, আপনারা কিন্তু এই সরকারের সহযোগী বলে ছিলেন আর কি, অনেকে মনে করেন যে আপনারা একভাবে সরকারের সাথে সমঝোতা করে এই রাজনীতি করেছেন, আপনার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ছিলেন, নির্বাচন বয়কট করেননি, ফলে আপনারা সুবিধাভোগী। কিন্তু আজকে যখন এই সরকার নাই তখন আপনাদের আরেক ধরনের রূপান্তর দেখা যাচ্ছে, যে আপনারা যতটা সমালোচনা মুখর হয়েছেন আপনারা এই সরকার থাকাকালীন সময় ততটা কিন্তু করেন নাই। তো এইটিকে আপনারা কিভাবে দেখেন? না, আপনি যেটা বলছেন অনেকে ভাবে না, এটা চরম সত্যি কথা যে 4 বার ক্ষমতায় আওয়ামী লীগ আসছে জাতীয় পার্টির কাঁধে ভর করে, এবং কাঁধে পা রেখেই তারা, এবং কাঁধে বন্দুক রেখে তারা স্বীকার করছে। আমরা তাদের সাথে জোট করছিলাম, কিন্তু জোটের অর্থ এই নয় যে তাদের যেমন অন্যান্য জাসদ ইনু সাহেব উনি নৌকা মার্কা নিয়ে, তারপরে আপনার মেনন সাহেব, ক্যানন সাহেব ওনারা আপনার নৌকা মার্কা নিয়ে করছে। আমরা কিন্তু আমাদের মার্কা বদল করে আমরা জোটে ছিলাম, এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে আসন ভাগাভাগি এটা তো করেছেন আপনারা, আসন ভাগা না, জোটে তো জোটে কেন যাবেন? না না, মন্ত্রী হয়েছিলেন আপনারা, ফলে আপনারা তো এই বিগত সরকারের সুবিধাভোগী বা সিস্টেমের সুবিধাভোগী। জোটে কেন যাবেন? জোটে যাবেনই তো আসন ভাগাভাগি। আর মন্ত্রীর কথা বলতেছে সেটা পরিস্থিতির শিকার, তখন বিভিন্ন চাপের মুখে। এইবারও আমাদের নেতা, প্রিয় নেতা জি এম কাদের স্যার নির্বাচনে যাইতেছেন পারিপার্শ্বিক কারণে, এবং আমাদের দলের কিছু দালাল এবং বাহিরের কিছু লোকের এবং হিংস্রতার কারণে উনি বাধ্য হয়েছে এটা মেনে নিতে। না হয়ে উনি সবসময় গণতন্ত্রের কথা বলছেন এবং সারা জীবন উনি বলে যাবেন। আমরা এখন চাই দেশে স্থিতিশীল অবস্থা আসবে, সংস্কার হবে সবকিছুতে। একটা দুইটাতে সংস্কার করে নির্বাচন দিলে হবে না, এটা আমরা মানবো না। আমরা জাতীয় পার্টি মানবো না, সবকিছুতে সংস্কার আনতে হবে। আমরা বুঝতে পেরেছি স্পষ্ট যে আপনারা রাজনৈতিক দল হলেও আপনারা এই সরকারকে সময় দিতে চান এবং একটা সংস্কারের মধ্য দিয়ে পরিস্থিতি তৈরি করে তারপর নির্বাচন প্রক্রিয়া সবকিছু সুষ্ঠুভাবে সমাধান। ধন্যবাদ আজহার ভাই, আসবো আপনার কাছে আসবো। আজিজ ভাই আপনার কাছে আসতে চাই, আমরা কতগুলো বিষয় একটু ছোট ছোট করে একটু আলোচনা করে নিতে চাই। যে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গেছেন, মানে বিগত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় হয়তো নিয়েছেন, সেখানে থাকবেন কিনা বা অন্য কোথাও যাবেন সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হচ্ছে যে তারা এই নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া তারা আবারও ফিরবেন এবং তারা রাজনীতি করবেন। আমরা সজীবাজের জয়কে বক্তব্য দিতে দেখছি, এবং তারা বিএনপির সাথে এক ধরনের সমঝোতা বা তাদের নৈকট্য তৈরি করে আসলে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকতে চান। এটিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের পক্ষে আসলে কি সম্ভব কিনা রাজনৈতিক দল হিসেবে সামনে নির্বাচনে অংশগ্রহণ করা এবং আসলে জনমতকে প্রভাবিত করা? এটাতে আমি কিন্তু এটার খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, কারণ সজীবদের জয় আগে প্রথমে বলেছে যে আমাদের পরিবারের দায় নাই, আমার মা আর রাজনীতি করবে না, তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বলেছে। কিন্তু এখন সে খুব ক্যালকুলেটিভ ওয়েতে বক্তৃতা দিয়েছে, তার মানে নিশ্চয়ই কোথাও থেকে তাকে এই পরামর্শটা দেয়া হয়েছে, অথবা পরামর্শটা তিনি গ্রহণ করেছেন, এবং তিনি সেই সাথে বলেছেন যে আমার মা রাজনীতি করবে, আমার মা পদত্যাগ করে নাই, পরিস্থিতি বুঝে সে পদত্যাগ করার সময় পায় নাই, তিনি বৈধ প্রধানমন্ত্রী। এটার ইঙ্গিত অনেকভাবে দেওয়া যায়। একটা হচ্ছে তিনি
প্রবাসী সরকার গঠন করতে পারেন। তার দৃষ্টিতে বৈধ তার যে দাবি করছে, যদি বৈধ হয় তাহলে তিনি যেভাবেই হোক যে কোনো কারণে গেল, তো তিনি প্রবাসী সরকার গঠন করতে পারেন। হয়তো ওখানে থেকে এখানে পলিটিক্স ওই আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে করতেছে উনি হয়তো করলো, সময় সুযোগ বুঝে উনি নির্দেশনা হয়তো দিতে পারেন। আনলেন। আর একটা জিনিস আছে যে ওনার জন্য অনেক বেকায়দা অবস্থাও আছে, কারণ উনি ভারত কিন্তু ওনাকে রাখতে চায় নাই, কারণ বাংলাদেশে এমনি একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে। ওনাকে যত বেশি রাখবে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে তত বেশি গ্রো করবে, যার ফলে উনি কিন্তু গিয়েই কিন্তু যুক্তরাজ্য নেয় নাই, যুক্তরাষ্ট্র তার ভিসা ছিল বাতিল করে দিছে। এখন উনি চেষ্টা করতেছে কোনো সুবিধাজনক দেশে যেতে পারছে না। হ্যাঁ, হয়তো পেলেও পেতে পারে কোনো জায়গায় না, কিন্তু সজীব ভাই বলেছেন কোন অ্যাসাইলামের আবেদনই করেননি। না, সেটা বলছে। এখন রাজনীতিতে তো হাসা মিশা অনেক কিছু বলা যায়, কিন্তু উনি তাহলে আগে বললো কেন আমরা ফ্যামিলি দায় নেবো না, অর্থাৎ আওয়ামী লীগেরই দায় নেবে না, এটা করে তো ড্যামেজ করে দিছে। আওয়ামী লীগের লোক ওনাদের জন্য কেন জীবন দিতে যাবে? আর যাবেন না, এটা সংশোধন করে পরে তো দায় নেওয়ার কথা বলেছে। মানুষও সংশোধন করবে, তোমার বিশ্বাস করা যায় না। আমাদেরকে তোপের মুখে ফেলে দিয়ে তোমরা ভেগে গেছো, তুমি ভেগে গেছো ফ্যামিলি নিয়ে। কে ওনার ফ্যামিলির একজন রেখে গেছে বাংলাদেশে আছে, তারা জানলো কি করে, তারা কেটে পড়লো কি করে? তার সব আত্মীয় স্বজন কেটে পড়ছে বাংলাদেশ থেকে, একটা তো নাই। অথচ তার এখানে ধরেন কিছু লোক চুরি চামারি করছে মানলাম, কিন্তু বাংলা এখনো আওয়ামী লীগের তো অসংখ্য লোক আছে নিবেদিত, যারা গরিব, পয়সা নাই, পাতি নাই, তারাও তো এখন আক্রমণের সমর্থক আছে না, তাদের এইভাবে নির্বাসনে কি করে দেয় সে? উনি পলিটিক্স করে, ওনার যে ভাব দেখতেছে উনি হয়তো দায়িত্ব নেবে, কিন্তু ওনার তো প্রথমে করে তো ড্যামেজ করে দিয়েছে। সামনে নির্বাচনে আসলে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ আছে কিনা হচ্ছে ওনার যেটা শুনতে পাচ্ছি, যেটা অনুমানে বললাম, আরেকটা অনুমানে বলি যে বাংলাদেশে আপনার তাকে সে যে এই যে মাস কিলিং করেছে এবং তার বাংলাদেশে তো আসলে তার বিচার হবে, আবার বাইরেও তার ভিতরে মুভ আছে, আন্তর্জাতিক আদালতেও কিন্তু তার বিচার উঠতে পারে, বিচারের বাইরে সে যাবে না। যেভাবে গণহারে সবচেয়ে বিভৎস আয়নাঘর খুঁজছিল একটা গণতান্ত্রিক দাবিদার শাসক, আয়নাঘর খুঁজছে, এখন একটা লোক বেরোচ্ছে, কল্পনা করতে পারেন? হ্যাঁ, এখন তো লোক গত লোক গুম হয়েছে 600-500, এখন তো পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা সামনে হয়তো তথ্য পরিষ্কার হবে, আসলে আমরা সেই তথ্যগুলো না, এই যে গুম হয়েছে আয়নাঘরে, আল জাজিরা রিপোর্ট করছে, রিপোর্ট করলে সরকার আউটরাইট রিজেক্ট করছে, না আয়নাঘর বলে কিছু নাই, গুম টুম হয় নাই, এই সেই। এখন তো প্রমাণ মিলতেছে, এখন তারা তো কিভাবে নৃশংস নির্যাতন কি হয়েছে এটা বলতেছে তারা, তো তার মানে হয়তো ধরে নিছে যেভাবে রাখছে অন্ধ প্রকোষ্ঠে, হয়তো অনেক লোক মারা গেছে। সামনে নির্বাচনের প্রক্রিয়া আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কতটা সুযোগ আছে বলে আপনি মনে করেন? আমি বলবো প্রবাসী সরকার যদি বলে বা নাইবে করলো, আওয়ামী লীগ সংগঠিত করার চেষ্টা করলো, আওয়ামী লীগের তো সমর্থক নেতা আছে, তারা যদি মনে করে যে উঠাইতে পারে। বিএনপি নিয়ে একটু আপনার মতামত জানতে চাই, যে বিএনপি অনেকে বলছেন যে শহীদদের রক্তের দাগ না শুকাতে বিএনপি ঢাকা শহরে এত বড় শোডাউন করলো, তারা একেবারে 3 মাসের মধ্যে সময়, অনতিবিলম্বে 3 মাসের মধ্যে সময় নির্বাচন দিতে হবে, এই ধরনের একটা শর্ত দিয়ে দিল বর্তমান সরকারকে, এবং সেক্ষেত্রে এটা আসলে বিএনপি লাভ করলো নাকি ক্ষতি করলো, আপনি কি মনে করেন? বিএনপির আসলে রাজনৈতিক অভিপ্সা কি? না, এখন যারা গণ অভ্যুত্থান করছে, ছাত্র গণ অভ্যুত্থান করছে, তারা চাচ্ছে রাষ্ট্র সংস্কার। এটা তো ধরেন 6 মাস 1 বছরে নাও হইতে পারে, সুতরাং এটা তো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এটা পিছাতেই চাই। সরকার গঠন আগে তো বিএনপি সমাবেশ করে ফেলল না, সরকার ধরেন তাকে পার্টিতে নামতে দেয় নাই, এখন একটা সুযোগ পাইছে করছে, সেখানে আলোচনা হতে পারে যে 3 মাস যে সময় বেঁধে দিল, এটা বলতে পারে। এখন 3 মাস তারা যে কনস্টিটিউশনে, যেটা আজহার ভাইও বললেন, কনস্টিটিউশনে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই, এখন এইটাকেই ধরে বেজ লাইন ধরে 3 মাসের বেশি তো কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট বা এই ধরনের অস্থায়ী সরকার বা সরকার সংবিধান মতে রাখতে পারে না, তাহলে সংবিধান সংশোধন করতে তো পার্লামেন্ট লাগে। সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রভিশনই নাই, বলে 3 মাসের প্রসঙ্গ তো আসে না। যেটা বলছেন যে নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি, সেটি গুরুত্বপূর্ণ বলছেন। যেমন এই যে কোটা সংস্কারে আপিল বিভাগ যে রায় দিল, সংবিধানে 104 ধারা অনুযায়ী বিএনপির এই যে রাজনৈতিক কর্মসূচি যে পালন করছে, এটাকে কিভাবে মূল্যায়ন করছে? মানে এটা অনেকে বলছেন যে এটা এই সময় পালন করা ঠিক হয়নি, মানে আপনার বিশ্লেষণ কি? যে তারা এটা ধরেন পলিটিক্যাল পার্টি, তারা মনে করছে সমাবেশ তো বড় করছে, তারা সমাবেশ তাদের ভালো হয়েছে,
তারা মনে করে কর্মীরা উজ্জীবিত হয়েছে। এখন ডিবেট যেখানে হইতে পারে যে সময় দিবে কি দিবে না, তাহলে আইন তো পারবে, সংবিধান তো পারমিট করে না, তাহলে তো সংবিধান সংশোধন করলে তো পার্লামেন্ট লাগবে। এটা তো মিলিটারি শাসক না, পার্লামেন্ট না যে প্রজ্ঞাপন জারি করে মিলিটারি জারি করে করে আপনার অর্ডিন্যান্স জারি করে করে আইন বদলাইলো, আইন করলো, পরে আপনার পার্লামেন্টে পাস করলো, পার্লামেন্ট হলে। ধন্যবাদ আজ ভাই। এই জন্য আমি মনে করি যে এখন যদি এইভাবে যদি ধরেন বর্তমান যে সরকার আছে এবং বিরোধী দলগুলো সবই চায়, সজীবদের জয় তো বলছে 3 মাসের ভিতরে নির্বাচন চাই বলছে, তো সুতরাং সবাই যদি 3 মাসের পরে নির্বাচন চায়, তাহলে এইটাতে শেষ পর্যন্ত এই দেশটা অন্যের হাতে চলে যায় কিনা, আরেক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় কিনা, সংকটটা আমরা তৈরি হয় কিনা, জি সেই সংকটটা, জি আমরা নিশ্চয়ই এই ধরনের সংকট চাই না। আমরা আসলে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই আসলে সংকটের সমাধান চাই। জনাব নুরুল হাজার, আপনার কাছে আসতে চাই যে জনপ্রত্যাশা কতগুলো ইমিডিয়েট জনপ্রত্যাশা আছে। আপনি নিজেও বলেছেন যে বিগত সরকারের নানা রকম ব্যর্থতা আছে। তার একটি ব্যর্থতা বলা হয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনে আসলে যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি হয়েছে সেটা নাভিশ্বাস। ফলে এই সরকার যে এসছে এখন তার চাঁদাবাজি নেই, আমরা যদি যুক্তির অর্থে ধরে নিই তাহলে বাজারগুলোতে দ্রব্যমূল্য কমে আসবে কিনা, পরিবহনে চাঁদাবাজি না হলে সেখানে পরিবহনের ব্যয় কমবে কিনা, আমাদের ভাড়া যে যাত্রী ভাড়া সেগুলো কমবে কিনা, আপনি কি মনে করেন? এবং বলা হচ্ছে সিন্ডিকেট যেহেতু থাকবার কথা নয়, ফলে এটি কমে আসবে মানুষের অর্থনৈতিক জীবনে। কিন্তু বাংলাদেশের যে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, সেখানে আমাদের নানা রকম ঋণ আছে, আমরা একভাবে পর্যদস্ত অবস্থার মধ্যে ছিলাম, এরকমই তো পরিস্থিতি ছিল বলা হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে কতটা উত্তরণ ঘটবে বলে আপনি মনে করেন? বর্তমান যে সরকার সেটা কতটা গুরুত্ব দিচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত আশাবাদী যে এই সরকার একটা 17 সদস্য বিশিষ্ট একটা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে তারা অবশ্যই পারবে। মানুষ পারবে না এরকম কোনো কিছু না, কারণ ওনাদেরও এই দেশের জন্ম, ওনারা দেখেছে। এবং দ্রব্যমূল্যের ব্যাপারে আমি বলতে চাই, ওনারা কিছু কিছু দ্রব্যের আইটেম দেখলাম যে ওনারা প্রাইস সহ বিভিন্ন মার্কেটগুলিতে ঝুলাই দিতে বলছে। এর অতিরিক্ত যদি দাম রাখা হয় বা বলা হয়, তারা সাথে সাথে টেলিফোন নাম্বার দিয়েছে সাথে সেনাবাহিনীর লোকদের খবর দেওয়ার জন্য। দেখবেন সোজা হয়ে যাবে, কারণ এই দেশে আইনের প্রয়োগটা অত্যন্ত দুর্বল এবং যে প্রয়োগ করবে সে হইলো বড় কালপিট। তাইলে সেইখানে আপনি আইনের মানুষের সুশাসন কিভাবে পাবেন, সেখানে সফল বা কোনো কিছু পাবেন কিনা। আমি এখানে একটু বলতে চাই, ভাইরা যে জিনিসটা আলোচনা হচ্ছে 106 আর্টিকেলে সংকট মুহূর্তকালে একটা কমিটি করে দেশ পরিচালনা করতে, কিন্তু সেখানে টাইমের কোনো সীমাবদ্ধতা নাই যে 90 দিনের মধ্যে পরবর্তী 90 দিন বা 80 বছর জন্য এইটা নাই। যার কারণে আপনি এই সরকারে আপনি সহজে যে উঠাই দিবেন। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ইউনূস সাহেব আসার পরে এয়ারপোর্টে উনি বলছে যে আমার যদি আপনারা সময় না দেন তাহলে আমাকে ছেড়ে দিতে, আমি আমার কাজে চলে যাবো, আপনারা আপনাদের আমার কথা যদি না শুনেন, তিনি বলেছেন ওই তো কথা না শুনেন বা সময়ও বলতে পারছে। যাই হোক, এইটা যদি হয়ে থাকে এবং উনি যদি ডিটারমাইন্ড থাকে, আমি মনে করি যে অবশ্যই আমরা সুফল ভোগ করতে পারবো। এবং এই সিন্ডিকেট থাকবে না, দামের দ্রব্যমূল্য সবকিছু নিয়ন্ত্রণে চলে এসছে। সিন্ডিকেট তো তৈরি হয় সরকারের প্ররোচনা ছাড়া হবে না ভাই, কোনো কিছু। আপনি মনে করেন মানুষ পৃথিবীর সব রাষ্ট্রে আছে, পুলিশ হইলো মানুষের পাবলিকের বন্ধু, আর আমাদের এখানে পুলিশ দেখলে মানুষ ভয় যায় না। যেখানে দেখা যায় যে রংপুরের একটা মেয়ে ধর্ষিত হইলো, গেল পুলিশে মামলা করতে, সে ওইখানে পুলিশ স্টেশনে যে আবার দেখা গেলো ধর্ষিত হইলো। তাহলে এখানে পুলিশের উপর আস্থা নাই কেন? আজকে পুলিশ কেন ভাগলো? যেই পুলিশ মানুষের এই 2 দিন আগে 5 তারিখের আগে 4 তারিখেও তারা রেকি করে বিভিন্ন জায়গায়, রেকির মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা রেড দিয়া ছাত্রদের, ভালো ভালো ছাত্রদের ধরে নিয়ে আসছে। যাদের দাড়ি দেখছে তাদের জামাতের ট্যাগ লাগাই দিছে, যাদের টুপি দেখছে তাদের জামাত শিবিরের ট্যাগ লাগাই দিছে। এই যে আমি এখন মনে করেন টুপি লাগিয়েছি, আমি তো মনে করি না। আরেকটা সুন্দর কথা আমি একটু বলতে চাই, আমি নটারি পাবলিক, 1 মিনিট, আমি 2004 নটারি পাবলিক হয়েছি, সমকিছু নিয়ম কানুন মানে, কিন্তু এই বর্তমান মন্ত্রী সে আমার ফাইল বহুবার সে আটকাইছে। আমি নাকি জামাত শিবির করি, আমি চেয়ারম্যান এরশাদ সাহেবের সার্টিফিকেট পর্যন্ত দিছি, তাও হয় না। তার পরবর্তীতে আমি একটা চ্যানেলের মাধ্যমে উপর থেকে তদবির করাতে আমার ফাইলটা উনি ছাড়ছে। তো কত বড় মুনাফেক এইসব কিসের মন্ত্রী এরা? না ব্যক্তিগত না, বলতে চাই যে আমি যদি এরকম সাফারে আমার মতো লোক, তাহলে সাধারণ মানুষ তো সেখানে কোনোদিনই কোনো বিচার পাবে না। আপনি তো রাজনীতি করেছেন, আপনি বড় নেতা, পরে আপনি কেন সাফার হবেন? আপনি তো সাফার তো হইলাম, আমারে উনি ট্যাগ লাগিয়ে দিলেন। না না, 2004 সালে করা মানে উনি কো জামাত বিএনপি, আমার জামাতের সাথে সম্পৃক্ত উনি করাই দিল, দিয়ে আমার ফাইলটা আটকায় দিল। এইটা ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষের দিকে, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আজ ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আমরা দেখেছি যে একটু আগের জায়গায় চলে যাই যে
একাত্তরের মতো তো বড় আত্মত্যাগ বাঙালি করেনি, এবং 9 মাসের যে যুদ্ধ রক্তক্ষয় সেটি তো আসলে এই আন্দোলনের চেয়ে অনেক বেশি গভীর আর বেশি। তো সেখানে একাত্তরের চেতনাগুলোকে তো আমরা আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বা আমরা বা জনগণ বলি সেটি আমরা রক্ষা করতে পারিনি। তো আপনি বারে বারে আন্দোলন দেখেছেন যে আর কত আন্দোলন করবে, কত আত্মত্যাগ দিবে, কত আমরা রক্ত দেব, সেই ছাত্র বলি বা জনগণ বলি। পরিবর্তন কি আসবে, প্রশ্নটাই হচ্ছে, নাকি পরিবর্তনের কথা বলে আবার আরেক ধরনের ব্যবস্থা জেকে বসবে? আমার আপনি অনেক বয়সও আপনার অনেক হয়েছে, আপনি বাংলাদেশের নানা গতি প্রবাহ দেখেছেন, একেবারে ভিতর থেকে আপনি অন্তর থেকে বলুন যে আপনি কতটা আশাবাদী এবারের পরিবর্তন সম্পর্কে। পরিবর্তন দেখেন, স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলেন 9 মাস, আর এটা কিন্তু অতি এত অল্প সময়ে এত জীবন কোথাও 36 যায় না। দিন, হ্যাঁ, এত কিলিংটা তো অল্প কয়েকদিন। আমরা সেটা আলোচনা করেছি। আমি একটু প্রত্যাশার জায়গাটা একটু বলতে চাই। প্রত্যাশার বিষয়টা হচ্ছে যে দেখেন, এবং এটা বাস্তবায়নের জন্য আসলে করণীয় কি সেটাও একটু আপনি লিখেছি, বলবেন। দেশ রাজনীতিবিদরা চালাবে। রাজনীতিবিদদের মধ্যে যতক্ষণ পর্যন্ত সততা, দেশপ্রেম, রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই ঘটনায় রাজনীতিবিদ, পুরনো রাজনীতিবিদদের বিদায় হবে, রাজনীতিক সংগঠনগুলো পরিবর্তন ঘটবে, তারা মানে প্রজন্মকে, নতুন প্রজন্ম বা জনগণের আকাঙ্ক্ষাকে মূল্য দিতে শিখবে, তাদের পালসটা বুঝতে শিখবে। আপনি কি মনে করেন যে দেশ সংস্কার একটি কথা, কিন্তু রাজনীতির মধ্যে কোন একটা মূলগত পরিবর্তন আনবে কিনা এই যে না? এবারের আন্দোলন সংস্কার করতে যদি রাজনীতিবিদরা এই সরকারকে সময় দেয়, অর্থাৎ এখন সব রাজনৈতিক দল একসাথে মাঠে নেমে গেল, হ্যাঁ, তাহলে তো নতুন সিচুয়েশনের তৈরি হবে। রাজনৈতিক দলগুলো কি শিখলো তাহলে এই আন্দোলন থেকে, বা তারা নেয়ার মতো কিছু আছে? রাজনীতির দলরা এখন ওই যে কয় না যে অমুকের বাড়ি আগুন লাগছে, আমি এই ফাঁকে আলুটা পোড়ায় নিই। এখন একটা, আমি বলবো একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশে। এখন রাজনৈতিক দলের ভিতরে তো কম্পিটিশন থাকবে, কে কার পক্ষে সিচুয়েশন নিতে পারে। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমার কথা যদি আপনি দেখেন, ভারতেও আপনি দেখেন, এই যে করোনা কলে যে কোনো ইস্যুতে, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গেছে, দেখেন আমরা একই টেবিলে বসতে দেখছি কংগ্রেস এবং বিজেপি, আমাদের বাংলাদেশে কি করণীয় সেটি নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছে। আমাদের দেশে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, এটা হলো দেশ বিরোধী, এটা হলো দেশ পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ। আমাদের রাজনৈতিক সংঘাত তো কম হয়নি, আমাদের রক্তপাত হয়েছে 15 আগস্ট, 21 আগস্ট, এর চাইতে বেশি হয়েছে। ইয়ার আপনার ইয়ার দক্ষিণ আফ্রিকার, সাউথ আফ্রিকার ম্যান্ডেলা, তাকে দ্বীপের ভিতরে 25 বছর রাখছে, তারপরে সে হোয়াইট প্রেসিডেন্ট ডি ক্লার্কের সাথে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করে দেশটাকে এক করছিল। এখন অবশ্য আবার খারাপ হয়ে গেছে, মানলাম, কিন্তু আমাদের দেশে কি এই স্কোপটা দেশ স্বাধীন হওয়ার পরে একবারও আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা? এবার আমরা সেই বার্তাটি পাচ্ছি কিনা, আপনি শেষ করতে হবে বলুন। না, এবারে একটা প্রেসার, আশাবাদী কিনা? আমি কিঞ্চিত আশাবাদী, পুরোপুরি না, কারণ ছাত্ররা যেহেতু একটা প্রেসার গ্রুপ হিসেবে আছে, হ্যাঁ, এখন তো বাংলাদেশে এই প্রেসার গ্রুপ নাই। রাজনীতিতে এটা একটা ভয়ঙ্কর প্রেসার। ধন্যবাদ। প্রেসারে যদি কিছুটা, এবং আসলে দলীয় রাজনীতির বাইরে আসলে জনগণের যে নিজস্ব একটি কণ্ঠস্বর বা নিজস্ব একটি ভাষা বা তাদের একটা দৃষ্টিভঙ্গি, আমরা এই প্রথম দেখলাম যে তারা ক্ষমতার অংশীদার হলো এই যে সাধারণের পক্ষ থেকে এই বর্তমান সরকারের। তো এটি একটি অনন্য ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। আন্দোলন অনেক কিছু হয়েছে, কিন্তু কতগুলো ক্ষেত্রে আসলে চরিত্রগত পার্থক্য আছে আন্দোলনের। অন্য সময় আমরা এটি নিয়ে কথা বলবো। আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং নুরুল আজহার ভাই, আপনি এক কথায় যদি একটি বাক্য দিয়ে শেষ করেন যে আপনার প্রত্যাশা, কতটা আশাবাদী আপনি? আমি অত্যন্ত আশাবাদী যে বর্তমান যে সরকার নিউজ সাহেবের অধীনে যে 17 জন উপদেষ্টা নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ওনারা সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে তারপরে সময় মতো নির্বাচন দিবে। এখানে হাহাকার করার কোনো কিছু নাই, অস্থিরতারও কোনো কিছু নাই। আর যদি এর আগে নির্বাচন চালেন, রেফারেন্ডামে চলে আসেন। আমাদের ছাত্র আমাদের ছেলেরা যারা রাস্তায় নামছে, সাবালক নাবালক, তারাই এই রেফারেন্ডাম ভোটটা করুক। জনগণ চায় কি চায় না ভোট, এবং কারে চায় সেইটাই হোক। ধন্যবাদ আপনাকে। কেবলমাত্র নতুন সরকার এসছে, এখনো তাদের পথ অনেক চলা বাকি। আমরা আশা করি যে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, জনগণের ভালো হয় এই লক্ষ্যে তারা কাজ করবে। আমাদের রাজনীতিবিদগুলো যারা আছেন, সংগঠন আছে, তারাও আসলে এই পরিস্থিতি থেকে শিক্ষা নেবে, মূল্যায়ন করবেন। আমরা সকলে মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, আমরা ভালো থাকতে চাই। সকলকে ধন্যবাদ যারা দর্শক শুনেছেন, দেখেছেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে। শেষ।
ডিসকানেক্ট করেন না। বের হয়ে যায় আমরা স্টুডিও থেকে। সব দল একটা গুতে গুতে করে জিনিসটা আউট করবে, মার্শাল্লাহ, এটা হলো আমার হিসাব।